নীলগঞ্জ নামের এক গ্রামে রাজু তার বাবা হরি ও মা শিখার সাথে বাস করত। হরি সেই গ্রামে চাষের কাজ করে তাদের সংসার চালাত। রাজুও তার বৃদ্ধ বাবাকে চাষের কাজে সাহায্য করত। বাবা, এইবার দেখেছো আকাশের অবস্থাটা? মেঘের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। সেটাই তো দেখছি রে বাবা। খুব শীঘ্রই যদি বৃষ্টিটা না হয় তবে তো এবার ধান চাষটাও করতে পারবো না। আর পুকুরের সব জলও তো শুকিয়ে গেছে। পুকুর থেকে যে জল নেব তারও তো উপায় নেই। এখন যে কি হবে সব উপরওয়ালাই জানে। তুমি কোনো চিন্তা করো না বাবা, দেখবে ভগবান সব ঠিক করে দেবে। কে গো, ধান বুনলে? না, এবার আর ধান বোনা হবে বলে তো মনে হচ্ছে না। কেন গো, এই হয়েছে, ধান বোনা হবে না কেন? কতদিন হয়ে গেল এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। যদি বৃষ্টি না হয় তবে ধানের জমিতে জল দেব কি করে? আর যদি ফসলটা ফলাতেই না পারি তবে জমিদার বাবুর টাকাটাই বা শোধ করব কি করে? এই চিন্তায় তো আমার ঘুমই আসছে না। পরের দিন সকালে হরি ও তার ছেলে রাজু মাঠে গিয়ে ধানের বীজ ছড়ায়। বীজ ছড়ানো হয়ে গেলে তারা একটি গাছের নিচে এসে বসে। বীজ তো ছড়িয়ে দিলাম, এইবার সব ভগবানের হাতে। এই নাও বাবা, রুটিটা খেয়ে নাও। না রে বাবা, খেতে যে ইচ্ছে করছে না। না খেলে তো তোমার শরীর খারাপ করবে। এই নাও, এই দুটো রুটি অন্তত খেয়ে নাও। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। আর বৃষ্টি না হওয়ার কারণে হরির লাগানো সব বীজ নষ্ট হয়ে যায়। মা, মা! কি হয়েছে, ডাকছিস কেন? বাবা কোথায় গেছে গো মা? তোর বাবা তো সেই ভোরে বেরিয়ে গেছে, বললো তো জমিদার বাড়িতে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি মাঠের দিকে গেলাম, দুপুরের মধ্যেই আমি বাড়ি ফিরে আসব। এই বলে রাজু মাঠে চলে যায়। কিছু সময় পর হরি বাড়ি ফিরে আসে। কি গো, তুই চলে এসেছো? কি বললেন জমিদার মশাই? না গো, কোনোভাবেই ওনাকে রাজি করাতে পারলাম না। উনি বললেন যে খুব শীঘ্রই সব টাকা ওনাকে ফিরিয়ে দিতে হবে। তাহলে তুমি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে? সেটাই তো ভাবছি গো গিন্নি। যদি কোনোভাবে টাকা জোগাড় করতে না পারি তবে ওই বাপ ঠাকুরদার জমি আমাকে বিক্রি করতে হবে। সে কি বলছো? টাকার মধ্যে তো ওই জমিটাই আছে। সেটাও যদি তুমি বিক্রি করে দাও তবে তো আমরা সর্বহারা হয়ে পড়বো। উপায় যে আর কিছুই নেই গো গিন্নি, উপায় যে আর কিছুই নেই। কয়েকদিন পর হরি টাকা জোগাড় করতে না পেরে ওই জমিটি সেই গ্রামের মনোজ নামে এক চাষির কাছে বিক্রি করে দেয়। শেষমেশ জমিটা বিক্রি করতে হলো হরিদা। আর কি করব বলো ভাই, উপায় যে আর কিছুই নেই। ঠিক আছে হরিদা, এই নাও, এখানে 50,000 টাকা আছে। হরি মনোজের কাছ থেকে টাকা নিয়ে জমিদারের বাড়ির দিকে রওনা দেয়। এই নিন জমিদার বাবু, এখানে 50,000 টাকা আছে।
আর বাকি 20,000 টাকা আমি এখনো জোগাড় করতে পারিনি। আপনি আমাকে আর কয়েকটা মাস সময় দিন, আমি আপনার সব টাকা ফিরিয়ে দেব। কয়েক মাস করতে করতে তো আজ 7 বছর হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তোমাকে আমি আর 4 মাস সময় দিলাম। এই 4 মাসের মধ্যেই আমাকে সব টাকা ফিরিয়ে দিতে হবে, নইলে কিন্তু আমি যা ব্যবস্থা নেবার নেব। যাও এখন। এই বলে জমিদার হরিকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে এসে হরি সবাইকে সব কথা খুলে বলে। এই সব কথা শুনে রাজু তার বাবাকে বলে, তুমি এত চিন্তা করো না বাবা, দেখবে আমরা কোনো না কোনো উপায় ঠিক বের করে নেব। আমার তো এখন চিন্তা হচ্ছে যে আমাদের এই ভিটেটাও না বেচে দিতে হয়। এইসব কথা চিন্তা করতে করতে হরি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। বাবা রাজু, তোর বাবার শরীরটা কয়েকদিন ধরে খুব খারাপ। এখন ওনাকে যদি কিছু ভালো মন্দ না খাওয়ানো হয় তবে উনি তো আরও দুর্বল হয়ে পড়বেন। ঠিক আছে মা, আমি দেখছি যদি কোনো কাজ জোগাড় করতে পারি তবে আজ আসার সময় বাবার জন্য একটা মাছ কিনে আনবো। ঠিক আছে বাবা, তাই যা। রাজু অনেক লোকের কাছেই কাজের জন্য খোঁজ করে, কিন্তু সে কোথাও কোনো কাজ পায় না। রাজু যখন বাড়ি ফিরছিল সে দেখে লালু ময়রা তার পুকুরে জাল টানছে। এই দেখে রাজু লালু ময়রার কাছে গিয়ে বলে, কাকু, আমাকে একটা মাছ দেবেন? আমার বাবার খুব শরীর খারাপ, ঘরে কোনো খাবার নেই, আর আমিও কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আপনি যদি আমাকে একটা মাছ দেন তাহলে আমি আমার বাবাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারি। তুই হরিদার ছেলে তাই না? হ্যাঁ কাকু। যা, ওই ঝুড়ির থেকে একটা মাছ নিয়ে যা। রাজু ওই ঝুড়ির কাছে গিয়ে একটা সোনালী রঙের মাছ দেখতে পায়। আরে এটা কি মাছ? যাই, এই মাছটাকেই বাড়ি নিয়ে যাই। রাজু ওই মাছটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিছুটা পথ যেতেই একটা অচেনা গলায় কেউ বলে ওঠে, রাজু, রাজু, কে কে ডাকে আমাকে? আমি ডাকছি রাজু তোমায়। এ কি, মাছ কথা বলছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যাঁ রাজু, আমি সাধারণ মাছ নই, আমি হলাম মৎস্যপুরীর রাজকুমারী। বহুদিন ধরে আমি ওই পুকুরে বন্দি ছিলাম। তুমি আমাকে নদীতে ছেড়ে মুক্ত করে দাও রাজু। কিন্তু তুমি আমার নাম জানলে কি করে? আমি সব জানি। তোমার বাবার শরীর খুব খারাপ, তুমি কাজ খুঁজছো অথচ কাজ খুঁজে পাচ্ছ না। এ কি, তুমি এত সব জানলে কি করে? আমি সব জানি রাজু, তুমি আমাকে নদীতে ছেড়ে দিয়ে এসো। আমি কত বছর আমি আমার মাতা পিতার সাথে দেখা করিনি, দয়া করে আমায় নদীতে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসছি। রাজু ওই সোনালী মাছটিকে নিয়ে নদীতে ছেড়ে দেয়। অনেক ধন্যবাদ রাজু তোমাকে। আজ তোমার জন্যেই আমি এত বছর পর আমার দেশে ফিরে যেতে পারবো, আমার মা বাবাকে দেখতে পারবো। তবে যাবার আগে আমি তোমাকে একটা আশীর্বাদ দিচ্ছি। তুমি তোমার বাড়ির পিছনে একটা পুকুর কাটো। আমার আশীর্বাদে প্রতিদিন মধ্যরাত্রে ওই পুকুরে মাছে ভরে যাবে, আর তুমি সকালে ওই মাছ ধরে বাজারে গিয়ে বিক্রি করবে। দেখবে তোমার সব কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যাবে। এই বলে মাছটি জলের নিচে চলে যায়, আর রাজুও ওই মাছটির কথা মতন বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে পুকুর কাটার কাজ শুরু করে। রাজুকে বাড়ির পেছনে পুকুর কাটতে দেখে তার মা রাজুকে জিজ্ঞেস করে, এ কি রে বাবা, এখানে ঘর তো খুঁজছিস কেন রে? জানো মা, আজ কি হয়েছে?
রাজু তার মাকে সব কথা খুলে বলে। তারপর সে আবার পুকুর কাটার কাজ শুরু করে। কিছু সময় পর তার পুকুর কাটার কাজ শেষ হয়। যাক, পুকুর কাটার কাজ শেষ হলো, এবার শুধু রাতের অপেক্ষা। এরপর মধ্যরাতে সেই মৎস্য রাজকুমারীর কথা মতন পুকুরের জলে এবং মাছে ভরে যায়। পরের দিন সকালে রাজু ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। তার পুকুরে ভরা মাছ দেখে সে অবাক হয়ে যায় এবং সে তার বাবা মাকে ডাকতে যায়। বাবা, মা, তাড়াতাড়ি এসো, দেখো কি হয়েছে। কি হয়েছে বাবা? এত জোরে জোরে ডাকছিলি কেন? এই দেখো বাবা, পুরো পুকুর মাছে ভরে গেছে। যাক বাবা, ভগবান এবার মুখ তুলে চাইলেন তবে। এইসব ওই মৎস্য রাজকুমারীর আশীর্বাদ। মা, তুমি আমাকে একটা ঝুড়ি এনে দাও তো, আমি ওই মাছগুলোকে ধরে নিয়ে বাজারে বিক্রি করে আসি। রাজু সব মাছগুলিকে ধরে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। মাছ নিয়ে যান, মাছ, তাজা তাজা রুই মাছ আছে। তা কত করে দিচ্ছ রুই মাছ? 150 টাকা বাবু। দাও ভাই, আমাকে 100 ওজনের একটা গোটা রুই দাও। এই নিন বাবু। এভাবেই একে একে রাজুর সব মাছ বিক্রি হয়ে যায়। বাবা, মা, কোথায় তোমরা? এই দেখো, সব মাছ বিক্রি হয়ে গেছে। এই নাও বাবা, আজ এই 1750 টাকা হয়েছে। এই টাকা তুই তোর কাছে রেখে দে বাবা, আর যা, হাত মুখটা ধুয়ে আয়। গিন্নি, তুমি ভাতটা বাড়ো, আজ আমরা সবাই মিলে একসাথে খাবো। এভাবেই প্রতিদিন রাতে ওই পুকুরের মাছ আসে আর সকালে রাজু সব মাছ ধরে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। রাজুর আনা মাছ সবার আগে বিক্রি হয়ে যায়। প্রতিদিন এই একই ঘটনা ঘটাতে পাশের দোকানদার রাজুকে জিজ্ঞেস করে, এই যে ভাই, তুমি রোজ রোজ এত মাছ কোত্থেকে পাও বলো তো? আমরা তো নদীতে সারা রাত জাল ফেলি, কই আমরা তো এত মাছ পাই না। তুমি এত মাছ ধরো কি করে? সবই ভগবানের আশীর্বাদ দাদা, সবই ভগবানের আশীর্বাদ। এই বলে রাজু ওখান থেকে চলে যায়। আর ওই মাছ বিক্রেতা মনে মনে ভাবে, না, ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। যেখানে বাজারে সব মাছ বিক্রেতারা ছোট ছোট পোনা ছাড়া মাছ পাচ্ছে না, সেখানে এই ছেলে এত বড় বড় রুই পাচ্ছে কোথার থেকে? এইসব কথা ভেবে মাছ বিক্রেতা রাজুর পেছন পেছন আসতে থাকে। বুঝলে মা, কাল সকালে আবার মাছগুলো ধরতে হবে। ওই মৎস্য রাজকুমারীর আশীর্বাদে আমাদের আর কোনোদিনও মাছের অভাব হবে না। এই সব কথা ওই মাছ বিক্রেতা জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে শুনে নেয়। আচ্ছা বেটা, তুমি এইভাবে মাছ ধরো, দাঁড়াও, তোমার মাছ ধরাচ্ছি। সেদিন মধ্যরাতে সেই মাছ বিক্রেতা রাজুর পুকুরে আসে মাছ ধরতে। তুমি ঘুমাও রাজু, আমি তোমার পুকুরে সব মাছ ধরে নিয়ে যাই। এই বলে সেই লোক পুকুরে জাল ফেলে। পুকুরে জাল ফেলতেই পুকুরের ভেতর থেকে এক বিরাট আকারের সাপ বেরিয়ে আসে। এই দেখে সেই মাছ বিক্রেতা জোরে জোরে চিল্লাতে থাকে, বাঁচাও, বাঁচাও আমারে, মেরে ফেললো রে, কে কোথায় আসো, আমারে বাঁচাও। এইভাবে চিল্লানোর আওয়াজ শুনে রাজু দৌড়ে বাইরে আসে এবং সে সব দেখে অবাক হয়ে যায়। তখন সেই সাপটি রাজুকে বলে, এই দুষ্ট লোকটি তোমার পুকুর থেকে মাছ চুরি করতে এসেছিল। আজ ওকে আমি জ্যান্ত গিলে খাবো। রাজু, রাজু ভাই, আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। আমি আর কোনোদিনও এমনটি করব না ভাই, আমি আর কোনোদিন এমনটি করব না। ঠিক আছে দাদা, এখন তুমি এখান থেকে যাও। আর হ্যাঁ,
ভুলেও কোনো দিন আমার এই পুকুরের সামনে এসো না। এই বলে রাজু ওই লোকটিকে ওখান থেকে পাঠিয়ে দেয়, আর ওই সাপটিও পুকুরের জলে অদৃশ্য হয়ে যায়। এভাবেই রোজ ওই পুকুর থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে অনেক টাকা জমিয়ে জমিদারের টাকা শোধ করে দেয় রাজু। আর রাজু এখন ওই পুকুরের মাছ বিক্রি করে তার বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে। বিলাসপুর নামে একটি ছোট্ট গ্রামে রতন তার বৃদ্ধ মার সাথে বাস করত। রতন পুকুরের মাছ ধরেই কোনো রকমের সংসার চালাতো। একদিন দুপুরে রতন মাছ ধরে বাড়ি ফিরে আসে। মা, ও মা, খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। মা, এখন তো নদীতে মাছ নামেই আছে। আমার তো খুব চিন্তা হচ্ছে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমি সংসারটা কিভাবে চালাবো? আরে বাবা, তুই চিন্তা করিস না। সারাদিন তুই এত পরিশ্রম করিস, দেখবি ভগবান নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের করেই দেবে। রতন খেতে বসে তার মার সাথে কথা বলতে থাকে। পরের দিন সকালে রতন মাছ ধরতে নদীর দিকেই যাচ্ছিল। তখনই গ্রামের রাস্তায় রতনের সাথে দেখা হয়ে যায় সেই গ্রামের জমিদার আদিত্য নারায়ণের সাথে। কি ভাই রতন, সকাল সকাল কোথায় চললে? এই তো জমিদার বাবু, ওই নদীর দিকে যাচ্ছিলাম মাছ ধরতে। আপনি তো জানেনই, ওই মাছ ধরেই আমার সংসার চলে। তাহলে ভাই রতন, তুমি আমার একটা কাজ করে দাও। আগামী বুধবার আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তুমি আমার জন্য বেশ বড় সাইজের 4টে কাতলা মাছ এনে দিও। ঠিক আছে বাবু, আমি বুধবার দিন সকাল সকাল আপনার বাড়িতে 4টে বড় সাইজের কাতলা মাছ দিয়ে আসব। আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা বলে রতন সেখান থেকে চলে যায়। অনুষ্ঠানের দিন সকালে রতন বেশ বড় সাইজের 4টে কাতলা মাছ নিয়ে উপস্থিত হয় জমিদার আদিত্য নারায়ণের বাড়িতে। আরে রতন, এসো এসো, নিয়ে এসেছো? হ্যাঁ জমিদার বাবু, এই নিন কাতলা মাছ। বাহ বাহ বাহ, বেশ বেশ। এই কে আছিস, মাছগুলো নিয়ে যা। বাবু, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। জমিদার বাবু, আপনি তো জানেনই আমার বাড়ির অবস্থা। এইভাবে মাছ ধরে আর সংসার চালাতে পারছি না। আমার বাড়িতে বৃদ্ধা মা রয়েছে। এই বয়সে যদি তাকে দুবেলা দুমুঠো না খেতে দিতে পারি তাহলে সে আর বেশি দিন বাঁচবে না। তাই আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তবে আমি আমার মাকে কদিন ভালো মন্দ খাওয়াতে পারতাম। ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি কাল সকালে এসো। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু। বুঝলে রতন, আমি জানি তুমি খুব ভালো মানুষ, কিন্তু তুমি যে খুব গরিব। টাকা তো আমি তোমায় দিয়ে দেব, কিন্তু আমার টাকা যে আমায় সুদ সমেত ফেরত দিতে হবে, পারবে তো? ঠিক আছে জমিদার বাবু, আপনি চিন্তা করবেন না, আমি যেমন করে হোক আপনার টাকা ফেরত দিয়ে দেব। এই কথা শুনে জমিদার রতনকে টাকা দেয়। রতন সেই টাকা নিয়ে নিজের বাড়িতে চলে আসে। কে হলো বাবা? কোথায় গেছিলি? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। রতন তার মাকে সব কথা খুলে বলে। তুমিই বলো মা, আমি আর কি করতাম? ঘরে তো কোনো খাবারই নেই। এই জন্যই তো আমি জমিদার বাবুর কাছ থেকে এই টাকাগুলো ধার নিয়ে আসলাম। এখন আমি এই টাকা দিয়ে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসবো। বাবু, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের এই দুর্দিন আর দেখতে হতো না। তোর বাবা এই গ্রামে চপ বানিয়ে বিক্রি করত। পুরো গ্রামে ওনার মতো চপ আর কেউ বানাতে পারতো না। সত্যি মা, বাবা এত ভালো চপ বানাতো? বাবু, তুই একটা কাজ কর, যেই টাকাটা নিয়েছিস
সেই টাকা দিয়ে তুই চপ বানানোর সব জিনিসপত্র কিনে নিয়ে আয়। আর চপ বানিয়ে বাজারে গিয়ে বিক্রি কর। চপ বিক্রি করে তুই যা টাকা পাবি সেখান থেকে তুই জমিদার বাবুর টাকা শোধ করে দিবি। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, আমি এই রকমই করব। তুমি দেখবে মা, আমি খুব মন দিয়ে চপ বানাবো, আর বাবার মতো পুরো গ্রাম আমাকে চিনবে। রতন তার মায়ের কথা মতো বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসে। তারপর রতন চপ বানাতে শুরু করে। রতনের মাও তাকে সাহায্য করে। কিছু সময়ের মধ্যেই তারা চপ বানিয়ে প্রস্তুত করে ফেলে। মা দেখো কতগুলো চপ হয়েছে। আচ্ছা মা, আমি তাহলে এগুলো নিয়ে বাজারের দিকে যাই। হ্যাঁ বাবা, যা। তারপর রতন ঝুড়ি ভরে চপ নিয়ে বাজারে যায়। আর বাজারে এসে সে চপ নিয়ে দাঁড়িয়ে পড়ে আর জোরে জোরে আওয়াজ দিতে থাকে। আমার প্রিয় গ্রামবাসী, গরম গরম চপ খেতে হলে চলে আসো আমার কাছে। গ্রামের কটা লোক রতনের আওয়াজ শুনে তার কাছে ছুটে আসে। আরে রতন, তুই আবার চপ বিক্রি করছিস নাকি? তুই পারিস চপ বানাতে? তুই তো সারাদিন ও নদীতে মাছ ধরে বেড়াতিস। এই চপের ব্যবসা শুরু করলি কবে থেকে? আরে ঠিক আছে ঠিক আছে, আগে রতনের চপ খেয়ে তো দেখি কেমন বানায় চপ। দে তো ভাই রতন, আমাদের চপ দে দেখি। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। খেয়ে বলুন তো কেমন হয়েছে আমার এই চপ। আরে আরে রতন, এটা তুই কি বানিয়েছিস? ইস, কিছু দিয়েছিস এর ভেতরে? নাকি খালি লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়েছিস? পুরো মুখের স্বাদটাই আমার নষ্ট করে দিলি রে। ঠিক তখনই পাশের একটি চপের দোকান থেকে কালু জোরে জোরে আওয়াজ দিতে থাকে। আরে ভাই, এখানে এসো, একদম গরম গরম চপ খেয়ে যাও, গরম গরম। কোথায় তোমরা ওই রতনের বেকার চপ খাচ্ছ? আমার কাছে এসো আর একদম সুস্বাদু চপ খেয়ে যাও। এসো এসো। কালুর আওয়াজ শুনে ওই দুজন গ্রামবাসীরা রতনের দোকান থেকে চলে যায় কালুর দোকানে। আর রতন এটা দেখে খুবই দুঃখ পায়। তারপর সে বাড়িতে চলে আসে। আরে বাবা, তুই চলে এসেছিস? কি হলো? তোর বানানো চপ গ্রামবাসীরা পছন্দ করেছে? না মা, গ্রামের লোকেরা বলে আমার চপে নাকি কোনো স্বাদই নেই। জমিদার বাবুর কাছ থেকে আনা টাকা দিয়ে তো সব চপ বানানোর জিনিস কিনেছি। এবার চপ সুস্বাদু বানানোর মশলা আমি কোথার থেকে পাবো? পরের দিন সকালে জমিদার বাবু তার একজন লেঠেল নিয়ে এসে হাজির হয় রতনের বাড়িতে। রতন, এই রতন, কোথায় আছো? বাইরে এসো। আমার টাকাটা তো নিয়েছো সেই কবে, সেটা তো শোধ করতে হবে। নাকি টাকাটা হজম করে নেওয়ার ফোন দিয়ে এঁটেছো? তখন রতন আর তার মা বাইরে বেরিয়ে আসে। আমাকে আপনি ক্ষমা করে দিন জমিদার বাবু, আমি খুব তাড়াতাড়ি আপনার সব টাকা শোধ করে দেব। দেখো রতন, এসব আমি বুঝি না। আমার টাকা আমাকে সুদে আসলে ফিরিয়ে দিতে হবে। আর যদি না দিতে পারো তবে কিন্তু তোমার বাড়িটা আমি আমার দখলে নিয়ে নেব। তারপর আমাকে আমার টাকা শোধ করে তোমার বাড়ি আমার থেকে ছাড়িয়ে নিতে হবে। না না জমিদার বাবু, এমন করবেন না। আমি গরিব মানুষ। আপনি যদি আমার বাড়িটা নিয়ে নেন তবে আমি আমার বৃদ্ধ মাকে নিয়ে কোথায় যাব? জমিদার আদিত্যনারায়ণ রতনের কোনো কথাই শোনেন না। সে তার লেঠেলকে দিয়ে রতনের ঘরের সব জিনিসপত্র বাইরে ফেলে দেয়। তারপর তারা ওখান থেকে চলে যায়। রতন মনের দুঃখে ওর বানানো চপগুলো নিয়ে বাজারে চলে যায় আর বাজারে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই একটা বুড়ো লোক কালুর দোকানের সামনে গিয়ে কালুকে বলে, বাবা, আমি অনেক দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খেতে দাও। ভগবান তোমার অনেক মঙ্গল করবে। আরে যাও যাও এখান থেকে, এখন বিরক্ত করো না। দেখছো না কত ভিড় রয়েছে এখানে? বুড়ো লোকটা কালুর দোকান থেকে চলে আসে। তারপর
সে রতনের দোকানের সামনে এসে রতনকে বলে, বাবা, আমাকে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। যদি আমাকে তুমি কিছু খেতে দাও তাহলে আমি বড় উপকৃত হব বাবা। আরে হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? আমার আপনার কাছ থেকে কোনো টাকা চাই না। দাঁড়ান, আমি আপনাকে আমার হাতে বানানো চপ খাওয়াচ্ছি। জানেন তো বাবা, কেউ আমার হাতের চপ খেতেই চায় না, কারণ লোকে বলে এই চপ নাকি সুস্বাদু না। এই নিন বাবাজি, আপনি এটা খেয়ে আপনার খিদে মেটান। এরপর রতন ওই বুড়ো লোকটির হাতে একটি চপ দেয়, আর বুড়ো লোকটা সেই চপটি চুপচাপ খেতে থাকে। তোমায় অসংখ্য ধন্যবাদ বাবা। তোমার বানানো চপ খেয়ে আমার মন ভরে গেল। তোমার চপ কিন্তু খুব সুস্বাদু ছিল। আপনি সত্যি বলছেন বাবা? আমার চপ সত্যি সুস্বাদু ছিল? আরে হ্যাঁ বাবা, আমি সত্যি কথাই বলছি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি একটা খেয়ে দেখো। সত্যি তো বাবাজি, এটা তো খুবই সুস্বাদু। কিন্তু বাবাজি, আমি তো চপে কিছুই মেশাইনি যাতে আমার চপ এত সুস্বাদু হবে। তাহলে এটা কি করে হলো বাবাজি? এই সব তোমার ভালো মন আর সততার জন্যই হয়েছে। তুমি নিজে এত সমস্যার মধ্যে থাকা সত্ত্বেও আমাকে সাহায্য করলে। এই গ্রামের সমস্ত লোকেদের যেন তোমার চপ সব থেকে ভালো লাগে, সেই জন্যে আমি তোমাকে একটা জাদুর মশলা দিচ্ছি। তুমি যখনই চপ বানাবে তারপর ওই চপের ওপর এই মশলাটা ছিটিয়ে দেবে। তারপর দেখবে তোমার বানানো ওই চপ পুরো গ্রামবাসীরা চেটেপুটে খাবে। কিন্তু হ্যাঁ বাবা, একটা কথা মাথায় রাখবে, যখনই এই মশলা কোনো লোভী মানুষের হাতে পড়বে তখনই কিন্তু এই মশলা তার উল্টো কাজ শুরু করে দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবাজি, আমি আপনার এই কথা সবসময় মাথায় রাখব। ওই বুড়ো লোকটা ওইসব কথা বলে সেখান থেকে উধাও হয়ে যায়। তারপর রতন তার বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে সে তার মাকে সব কথা খুলে বলে। রতনের সব কথা শুনে তার মা খুব খুশি হয়ে যায়, আর তারা দুজনে মিলে আবার নতুন করে চপ বানাতে শুরু করে। চপ বানানো হয়ে গেলে রতন সেই বুড়ো বাবার দেওয়া মশলাটা চপের ওপর ছড়িয়ে দেয়, আর চপ নিয়ে পৌঁছে যায় বাজারে। আর বাজারে পৌঁছতেই সেই চপের গন্ধে কিছু গ্রামের লোকজন রতনের কাছে দৌড়ে আসে। আরে বাহ রতন ভাই, তোমার চপ দিয়ে তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাহ বাহ বাহ, দাও দাও, আমাদের একটা করে চপ দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আরে বাহ, কি সুন্দর হয়েছে তোমার চপটা। এত সুন্দর চপ তো আমি কোনোদিনও খাইনি ভাই। সত্যি ভাই রতন, খুব সুন্দর হয়েছে। তুমি আমার বাড়ির জন্য বরং 6টা চপ দিয়ে দাও। কিছু সময়ের মধ্যেই পুরো বাজারে রতনের চপের গন্ধ ছড়িয়ে পড়ে, আর ধীরে ধীরে রতনের দোকানের সামনেও ভিড় হয়ে যায়। রতনের সব চপ বিক্রি হয়ে যায়। এভাবেই রতন রোজ চপ বানায় আর ওপর দিয়ে সেই জাদুই মশলা ছিটিয়ে দেয়। রতনের তৈরি চপের নাম ডাক পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। রতনের এইরকম বিক্রি দেখে তার পাশের চপের দোকানদার কালুর খুব হিংসে হয়। একদিন কালু লুকিয়ে লুকিয়ে দেখে রতন তার চপে কি একটা মশলা ছিটাচ্ছে। এই দেখে কালু মনে মনে ভাবে, এই মশলার জন্যেই মনে হয় রতনের চপগুলো এত ভালো চলে। ওই মশলাটা যদি আমি হাতিয়ে নিতে পারি তবে আমার দোকানও খুব ভালো চলবে। একদিন রতন দোকান ছেড়ে জল আনতে যায়, আর সেই সুযোগে কালু রতনের দোকান থেকে মশলাটা চুরি করে নিয়ে যায়। এইবার দেখ রতন, আমার চপের দোকান কেমন চলে।
কালু তার চপের ওপর ওই জাদুই মশলাটা ছিটিয়ে দেয়। আর ঠিক তখনই দুজন লোক কালুর দোকানের সামনে আসে। আরে ভাই কালু, একটা চপ দাও তো দেখি, খুব খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি দিও। হ্যাঁ ভাই, এই নাও। কালুর চপ খেতেই লোকগুলোর গলা জ্বলতে শুরু করে। আরে ভাই, এটা কি খাওয়ালে? জল জল দাও, জল দাও, গলা জ্বলছে, জল দাও আমাকে। উফ, আর পারছি না, জল দাও। এইরকম চেঁচামেচি দেখে কালুর দোকানের সামনে লোকজন জড়ো হয়ে যায়। আর গ্রামের লোকেরা যখন সব ঘটনা জানতে পারে তখন তারা কালুকে গ্রাম ছাড়া করে দেয়। আর রতনকে কালুর দোকানটি দিয়ে দেয়। তারপর থেকে রতনও খুব আনন্দের সাথেই দোকান চালাতে থাকে। আর রতনের ওপর থাকে সেই বুড়ো বাবার আশীর্বাদ।